এসছে তো এবার চলে আসবে দেখো। ঠিক আছে কন্টিনিউ করি তাহলে। এসছে এসছে। পরে আর একটা লিঙ্ক দিয়েছি, দিলাম তো লিঙ্ক। হবে না বলো, হবে তো। ওই অনলি জিআই যে গ্রুপটা না, ওই গ্রুপ থেকে ওপেন করো। হ্যাঁ হয়নি। কই এখানে তো হয়েছে। আর কদিন পর স্মার্ট বোর্ডে করবো তো, আর এসব প্রবলেম আছে। হ্যাঁ 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 হয়েছে, না হয়েছে। হ্যাঁ, ঠিক আছে দেখো আমি যেখান থেকে কন্টিনিউ করছিলাম তাহলে। মানুষের দেহের সব থেকে শক্ত অঙ্গ দাঁতের এনামেল। ঠিক আছে এনামেল, এবার ফটোতে দেখো। এনামেল কিন্তু আমাদের ভুল ধারণা থাকতে পারে, এনামেল দাঁতটা, এই যে উপরের যে অংশটা না, এইটাও কিন্তু এনামেল। ঠিক আছে এই সাদা অংশটাই এনামেল বলা হয়। এটা হচ্ছে সব থেকে হার্ডেস্ট পার্ট অফ ইউর বডি। পাকস্থলী থেকে নির্গত হরমোনের নাম গ্যাস্ট্রিন হরমোন। আমরা একটু আগে প্যানক্রিয়াস গ্ল্যান্ডের কথা বললাম, সেটা হচ্ছে পাকস্থলী থেকে যে হরমোনটা নিঃসৃত হয়, সেই হরমোনটার নাম কি বললাম? গ্যাস্ট্রিন। মনে রেখো, পরীক্ষায় আসে কিন্তু। সবচেয়ে বড় স্তন্য প্রাণী হচ্ছে নীলতিমি। ঠিক আছে এখানে তুলনামূলক ভাবে ইয়ে করতে পারো, কনসিডার করতে পারো। দেখো একটা নীলতিমি সাইজে যদি এত বড় হয়, একটা হাতি হচ্ছে, হাতি তো তোমরা নিজে দেখেছো, অনেকে হয়তো সরাসরি মানে সচক্ষে নীলতিমি দেখোনি, কিন্তু হ্যাঁ তুলনা, এটা ট্রেন নয়, এটা বড় বাস। ঠিক আছে মনে করো 16 চাকার একটা বাসের থেকেও একটা নীলতিমি অনেক বড়। ঠিক আছে নেক্সট দেখো, শুক্র গ্রহকে মর্নিং অর ইভিনিং স্টার বলা হয়। ঠিক আছে আমরা জানি শুক্র ইংরেজিতে বলা হয় ভেনাস। আরে ঠিক আছে ওটাও মানে সাউন্ডটা অফ করে দিও। দেখো ফটোটা আসছে, আর আমার কথা ফলো করো ব্যাস। এটা আমরা আগেও আলোচনা করেছি, শুক্রকে কি বলা হয়? মর্নিং এবং ইভিনিং স্টার, শুকতারা এবং সন্ধ্যা তারা বলা হয়। কোন গ্রহকে? শুক্রকে। তারপরে কোশ্চেন দেখো, চোখের সবচেয়ে আলোক সংবেদী অঙ্গ হচ্ছে পিতবিন্দু। ঠিক আছে ইংরেজিতে বলে ম্যাকিউলা। এই যে এইখানে রেটিনার সামনের দিকে এই যে বিন্দুটা, এটাকে বলা হয় পিতবিন্দু। বুঝতে পেরেছো? পিতবিন্দুতে কোনো ইমেজ তৈরি হয় না। ঠিক আছে এটাকে কি বললাম? ম্যাকুলা, বা ইংরেজি বাংলায় বলে পিতবিন্দু। এটা সব থেকে লাইট সেন্সিটিভ এরিয়া। এইখান ধরো এই যে ইয়েলো কালারের একটা মানে আহ, তরল পদার্থ থাকে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় অ্যাকুয়াস হিউমার, চোখের মধ্যে থাকে। আর সামনের এই সাদা অংশটাকে এখানে থাকে হচ্ছে ভিট্রিয়াস হিউমার। ঠিক আছে এইখানে থাকে রেটিনা, রেটিনায় থাকে দু রকম কোষ থাকে, একটা হচ্ছে রড কোষ, আর একটা হচ্ছে কোন কোষ। ঠিক আছে এখানে বেশি আলোচনা করলে আবার টাইম খেয়ে নেবে, চলো নেক্সট। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ এর প্রবক্তাকে ল্যামার্ক। ঠিক আছে এর উদাহরণ মনে করো, একটা সময় জিরাফের গলা মানে ইয়ে ছিল, ছোট ছিল। ঠিক আছে এবার ধরো গাছপালা গুলো বড় হয়ে কারো বড় হয়ে যায়। হ্যাঁ এক ঢুকছে, আমার এতে এক ঢুকবে না তো। আছে তো। ও ঠিক আছে যাই হোক, জিরাফের গলায় একটা সময় হচ্ছে খাটো ছিল, এখন জিরাফের গলা অনেক লম্বা হয়েছে। কেন হয়েছে? উপরের গাছের লতা পাতা খাওয়ার জন্য, পাতা খাওয়ার জন্য লম্বা হয়েছে। তাহলে এই যে আপ্রাণ জিরাফের মানে পূর্বপুরুষরা চেষ্টা করছে লম্বা করার জন্য, এই জন্য লম্বা হয়েছে। এটাকে বলা হয় অর্জিত বৈশিষ্ট্যের। ঠিক আছে মানে অ্যাকোয়ার্ড ক্যারেক্টার। কি বলো?
অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ এর প্রবক্তা হচ্ছে ল্যামার্ক, মনে রেখো। ল্যামার্ক, ডারউইন, হুগো দা ব্রিস, এগুলো এই নামগুলো মনে রেখো। তারপরে দেখো মিউটেশন তত্ত্বের প্রবক্তাকে হুগো দা ব্রিস, ঠিক আছে। দেখো তোমাদের অনেকের ধারণা তো মিউটেশন আবার প্রবলেম। আচ্ছা ঠিক আছে, লোডিং হোক, আমাকে বলো না, তাহলে আবার এখানে লোডিং বন্ধ হয়ে যাবে। আর ডিস্টার্ব হলে আলোচনাটা হচ্ছে ঠিকঠাক ভালো হয় না। ঠিক আছে, মিউটেশন তত্ত্বের প্রবক্তা হচ্ছে হুগো দা ব্রিস। মিউটেশনটা কি, যদি আমাদের জিনগত পরিবর্তন হয়, জিন কোথায় থাকে? কোষের এই মানে কোষে থাকে, নিউক্লিয়াসে থাকে, নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম থাকে, ক্রোমোজোমের হচ্ছে জিন থাকে। তাতে যদি বিশেষ কোনো পরিবর্তন হয়ে যায় তাহলে তাকে বলা হয় মিউটেশন। মিউটেশনের ফলে এক প্রাণী থেকে অন্য প্রাণীতে তৈরি হতে পারে। বুঝতে পারছো কি? তো এই যে ক্যান্সার রোগটা, এটা কি হয়? কোষের এই মানে ওই ক্রোমোজোমে চেঞ্জ হয়ে যায়, এটাকে বলে মিউটেশন। মিউটেশনের জন্য কি হয়? ক্যান্সার হয়। এটা মনে রেখো, এটার একটা খারাপ দিক, ভালো দিকও আছে। এই তত্ত্বের প্রবক্তা হচ্ছে হুগো দা ব্রিস, মনে রেখো। আচ্ছা, শ্রেণীবিন্যাসের প্রবক্তা আগে বলেছিলাম ক্যারোলাস লিনিয়াস, ঠিক আছে। আচ্ছা, কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে। উদ্ভিদ কোষ হোক আর প্রাণী কোষ হোক, প্রত্যেকটা কোষে একটা করে নিউক্লিয়াস আছে। একটাই থাকে কিন্তু, প্রত্যেকটা কোষে একটা করে নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াসের আবার চারটি অংশ বা চারটি পার্ট। কি কি বলা হয়? নিউক্লিয়াসের বাইরের যে পর্দা থাকে তাকে বলা হয় নিউক্লিয় পর্দা, ঠিক আছে। নিউক্লিয়াসের মধ্যে যে তরল পদার্থ থাকে তাকে বলা হয় নিউক্লিয় প্লাজম। আর নিউক্লিয়াসের মধ্যে দানার মতো একটা ছোট্ট অংশ থাকে তাকে বলে নিউক্লিওলাস। বুঝা গেল? নিউক্লিওলাস। আর এর মধ্যে যে জালিকা গুলো থাকে তাকে বলে নিউক্লিয় জালিকা। আর কোষ বিভাজনের সময় এই নিউক্লিয়াসের এই জালিকায় জল নিষ্কাশন করে, জল বের করে দিয়ে এইটাই হচ্ছে ক্রোমোজোমে পরিণত হয়। বুঝা গেল? তাহলে কোষ বিভাজনটা কোথায় হয়? নিউক্লিয়াসে। এই জন্য নিউক্লিয়াসকে বলা হয়, আমাদের যেমন ব্রেন ব্রেন থাকে মাথায়, আর কোষের মাথা বলা হয় নিউক্লিয়াসকে। নিউক্লিয়াস থেকে কোষের যাবতীয় ফাংশন গুলো কন্ট্রোল হয়। মানে মাইটোকন্ড্রিয়া ঠিকঠাক কাজ করছে, ও শক্তি তৈরি করছে কিনা, রাইবোজোম তোমার হচ্ছে প্রোটিন তৈরি করছে কিনা, ঠিক আছে। প্রত্যেকটা কাজকে কন্ট্রোল করে নিউক্লিওলাস। নেক্সট দেখো, মানুষের দেহে সবচেয়ে বড় কোষ কাকে বলা হয়? স্নায়ু কোষকে। নার্ভ সেল হচ্ছে মানুষের দেহের সব থেকে বড় কোষ। আর একটা জিনিস মনে রাখো, নার্ভ কোষ কিন্তু শরীরের অন্যান্য কোষ বিভাজিত হতে পারে, নার্ভ কোষ বা স্নায়ু কোষ বিভাজিত হতে পারে না। একটা শিশু জন্মের সময় যতগুলো কোষ নিয়ে জন্মায়, মৃত্যু পর্যন্ত হচ্ছে কোষ সংখ্যা বাড়ে না, বরং কমে। যখন বয়স হয়ে যায় স্নায়ু কোষগুলো মারা যেতে থাকে। এই জন্য দেখবে বয়স হয়ে গেলে মানুষের স্মৃতিভ্রম হয়ে যায়, মানে মনে রাখতে পারে না। এগুলো কোষের কাজ, বুঝলেন, নার্ভ সেলের। একটা স্নায়ু কোষের হচ্ছে অনেকগুলো অংশ থাকে, সেটা আমি এখানে আলোচনা করব না, দেখে নাও, ঠিক আছে। তাহলে হচ্ছে আহ, মানে স্নায়ুকোষকে, স্নায়ুকোষের গঠনগত এবং কার্যগত একককে কি বলা হয়? নিউরন, ঠিক আছে। আর কিডনির গঠনগত কার্যগত একককে বলা হয় নেফ্রন, মনে রেখো। আচ্ছা, মানুষের স্বাভাবিক রক্তচাপ হচ্ছে 80 থেকে 120, ঠিক আছে। দেখো কি হয় এই রক্তচাপটা, দেখো হার্ট থেকে তো রক্ত পাম্প হয়ে বেরোয়। যখন হচ্ছে রক্ত যে গতিতে বেরোয় সেই একই গতিতে কিন্তু ফিরে আসে না। সবারই কেটে গেছে? ও, তাহলে এখানে অফ না হলে কোনো প্রবলেম নেই, আমি পরে হচ্ছে ভিডিওটা কন্টিনিউ থাকবে, পরে হচ্ছে একবার দেখে নিও। এখানে এখন দেখলে, তবে দুবার করে নিলে আশা করি, তারপরে পড়ে নিলে একদম পার্মানেন্টলি মনে থেকে যাবে। দেখো, যেটা বলছিলাম, আমাদের হার্ট তো রক্ত হচ্ছে, হার্টে কিন্তু হচ্ছে 200-250 গ্রাম রক্ত থাকে। এর বেশি হার্টে কিন্তু রক্ত থাকে না। হার্ট কি করছে? কন্টিনিউয়াস সারা শরীরে রক্ত আসছে, আবার পাম্প করে বেরিয়ে দিচ্ছে। তাহলে যে গতিতে হচ্ছে বের করে দিচ্ছে সেটাকে বলা হয় সিস্টোল,
ঠিক আছে, সেটার গতিটা বেশি হয়, সেটা মনে করো 120 নর্মাল। আর যে গতিতে রক্ত ফিরে আসছে সেটাকে বলা ডায়াস্টোল। ঠিক আছে, সেটা মনে করো 80। বুঝতে পেরেছো? এই জন্য দু রকম প্রেশার হয়, একটা সিস্টোলিক প্রেশার আর ডায়াস্টোলিক প্রেশার। এই দুটোই হচ্ছে যদি 120 থেকে বেশি, মানে নিচেরটা 80 থেকে বেশি হয় আর উপরেরটা 120টা 20 থেকে বেশি হয়, তাহলে হচ্ছে হাই প্রেশার, যেটাকে বলা হয় ইংরেজিতে বলা হাইপার টেনশন। বুঝা গেল? এটা কেন হয়? ওই যে রক্তে যদি ওই যে যে নালীগুলো, সেই নালীগুলো গায়ে যদি চর্বি জমে যায়, মানে নালীর পথ সরু হয়ে যায়। এবারে এখানে দেখো, এখানে দেখানো হয়েছে, এটা আমি আর টাইম নিয়ে করছি না। আচ্ছা, বাতাস কোন ধরনের পদার্থ? মিশ্র পদার্থ। ঠিক আছে, মিক্সচার। পদার্থ আবার তিন রকম, কি কি? মিশ্র পদার্থ, যৌগিক পদার্থ, মৌলিক পদার্থ। কি বললাম? তুমি আশেপাশে যা কিছুই দেখতে পাচ্ছ সবকিছুর তিনটে ক্যাটাগরিতে ভাগ করা যায়, একটা হচ্ছে মিশ্র, একটা হচ্ছে যৌগিক, আর একটা হচ্ছে মৌলিক। ইংরেজিতে বলা হয় এলিমেন্ট, যৌগিক পদার্থকে বলে কম্পাউন্ড, আর মিশ্র পদার্থকে বলে মিক্সার। ঠিক আছে, এবার মিশ্র পদার্থের ক্ষেত্রে কোনো কিছু কোনো মানে কোনো বিশেষ কোনো একসঙ্গে মিশিয়ে দিলেই হলো, কোনো নির্দিষ্ট কোনো হচ্ছে নিয়ম টিয়ম থাকবে না। ঠিক আছে, ওটা কম্পাউন্ড আর মৌলিক পদার্থ আলোচনা করতে গেলে টাইম চলে যাবে। যাই হোক, বাতাস একটা মিশ্র পদার্থ। এখানে নাইট্রোজেন আছে 78%। ঠিক আছে, নাইট্রোজেনের পরিমাণ যদি 80% হয়ে যায়, ওই বাতাসকে বাতাসই বলবো। মিক্সারে কোন অনুপাতটা চেঞ্জ করা যায়, মানে পরিমাণটা কম বেশি করা যায়। নেক্সট দেখো, আগুন নেভানোর জন্য যে ধরনের গ্যাস ইউজ করা হয় সেটাকে কি গ্যাস বলা হয়? কার্বন ডাই অক্সাইড গ্যাস। কি হয় দেখো, কোথাও যদি আগুন লেগে যায়, ঠিক আছে, ফায়ার যে ইয়েটা থাকে ওখান থেকে, ওখানে কেমিক্যাল পদার্থ সালফিউরিক অ্যাসিড এবং অন্য ইয়ে থাকে, মানে ওখানে বিক্রিয়া হয়ে সুইচ টিপলে ওখান থেকে অটোমেটিক হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাস বের হতে থাকে। প্রচুর পরিমাণে বেরোতে থাকলে কি হয়, কার্বন ডাই অক্সাইড হচ্ছে বায়ুর থেকে ভারী, মানে কার্বন ডাই অক্সাইড নিচেই পাবে, বেশি উপরে পাবে না। এবার আগুনের পরে কি করে, ওই কার্বন ডাই অক্সাইড হচ্ছে একটা চাদরের মতো আস্তরণ তৈরি করে ফেলে। কথা বলো না, চাদরের উপর মতো একটা আস্তরণ তৈরি করে ফেলে। এর ফলে কি হয়, বাইরে থেকে অক্সিজেন সাপ্লাইটা বন্ধ হয়ে যায়, ওখানে যেতে পারে না। এই জন্য আগুন, অক্সিজেন ছাড়া আমরা জানি আগুন জ্বলে না, এই জন্য আগুনটা নিভে যায়। আচ্ছা, আধুনিক পর্যায় সারণী প্রকাশ করেছিলেন দিমিত্রি ম্যান্ডেলিভ। ঠিক আছে, মানে মডার্ন পিরিয়ডিক টেবিল। এটা মনে করো এই যে মহাবিশ্বে, শুধু মহাবিশ্বে বলতে পৃথিবীতে এই 118 রকমের মৌলিক পদার্থ পাওয়া যায়। এই মৌলিক পদার্থের ধর্মের উপর ভিত্তি করে এক একটা শ্রেণীতে ভাগ করা হয়েছে। ঠিক আছে, যেমন হচ্ছে এই হিলিয়াম, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। ঠিক আছে, আহ, এটা হচ্ছে রেডিয়াম, সরি রুবিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এরা হচ্ছে একই মৌলিক, মানে একই ধর্ম বিশিষ্ট, এদেরকে এক গ্রুপে ফেলা হয়েছে। এই গ্রুপ মানে যে যেমন একই রকম গুলোকে এক একটা গ্রুপে শ্রেণী বিভাগ করা হয়েছে। ঠিক আছে, এটা বিশেষ, এটা শ্রেণী বিভাগটা কিসের উপর ভিত্তি করে করা হয়েছে বলো? অ্যাটমিক নাম্বার বা পরমাণু ক্রমাঙ্কের উপর আধুনিক পর্যায়টা তৈরি করা হয়েছে। কে করেছিলেন? দিমিত্রি ম্যান্ডেলিভ। আচ্ছা, সালফার ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন, ঠিক আছে, হাইড্রোজেন সালফাইড, এগুলো হচ্ছে বিজারক পদার্থ। ঠিক আছে, আহ, ইংরেজিতে বলা হয় অক্সিডেশন হচ্ছে জারক, জারণ। আর আচ্ছা, রিডাকশন মানে বিজারণ। ঠিক আছে, মানে যেসব জারক পদার্থ, সেটা অক্সিজেন, এগুলো জারক পদার্থ। আর বিজারক পদার্থ যেমন এই সালফার ডাই অক্সাইডের সংকেত কি? SO2। ঠিক আছে, কার্বন মনোক্সাইড CO, আর হাইড্রোজেন সালফাইডের সংকেত কি? H2 না S, এটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড। দেখো, কলয়েড কণার ব্যাস, একটু আগেও আমি বলেছিলাম রক্ত হচ্ছে এক ধরনের কি ধরনের পদার্থ? কলয়েডিয়াল দ্রবণ। এই কলয়েড যে পার্টিকেল গুলো, তার ব্যাসটা হয়, মানে ওই ডায়ামিটারটা হয় কত? -10⁻⁶ এই রেঞ্জের থাকে। ঠিক আছে, এর থেকে বড় হলে, সাইজে যদি বড় হয়, সেগুলোকে বলা হয় হচ্ছে ট্রু, তোমার সরি সাসপেনশন, মানে মাইনাসের থেকে ছোট মানে বড়।
আর এর থেকে ছোট হলে মানে 10⁻⁷ এর থেকে বেশি হলে এটাকে বলে ট্রু সলিউশন। যেমন জলের মধ্যে যদি চিনি গুলিয়ে দাও আর ওর মধ্যে কোনো কিছু আলাদা করে করতে পারবে না, এটা হচ্ছে ট্রু সলিউশন। ঠিক আছে। আচ্ছা, বাতাসে কোন গ্যাস, কটা টাইমটা হয়ে গেছে না? অনেক টাইম আছে। বাতাসে কোন গ্যাস থাকার জন্য তেল ছবির রং কালো হয়ে যায়? ঠিক আছে, একটা হচ্ছে সালফার, সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইডের সংকেত কি বলো? একটু আগে বললাম SO2। এবং হাইড্রোজেন সালফাইডের উপস্থিতিতেও কালো হয়। আচ্ছা, বন্ধ হয়ে যায়নি তো, আসছে তো। নেক্সট দেখো, এটা এই যে যেমন হচ্ছে একটা পেন্টিংটা এটা এরকম কালো হয়ে যায়, সাইডটা কালো হয়ে যায়, এটা কিসের উপস্থিতিতে? সালফার ডাইঅক্সাইড। আমি হঠাৎ করে বললাম এই আবার কোন বিজ্ঞানী বেরোলো। নেক্সট দেখো, আচ্ছা, কাপড় কাচার সোডা, আমরা যেটাগুলো ডিটারজেন্ট বা হচ্ছে সোডা বা সাবান হিসাবে ইউজ করি, মানে কাপড় কাচার সোডার সংকেত হচ্ছে সোডিয়াম, এটা সোডিয়াম কার্বনেট। ঠিক আছে। আর এই 10 ওটা কি, ধরো 1 অণু সোডিয়াম কার্বনেট 10 অণু জলকে অ্যাবজর্ব করতে পারে, শুষে নিতে পারে, এই জন্য 10H2। এটাকে বলা হয় হাইড্রেট সোডিয়াম কার্বনেট। আর যদি জল না থাকে, শুধু মানে এইটা যদি থাকলো না, এটাকে বলা হয় ডিহাইড্রেট সোডিয়াম কার্বনেট। বুঝা গেল? সংকেতটা একই, কিন্তু যদিও আমি আমার বলার উদ্দেশ্য, ধরো নিচে পড়ে প্রশ্নে আসলো নিচের কোনটি কাপড় কাচার সোডা। ঠিক আছে। তুমি 10H2 মুখস্থ করে এসছিলে, এখানে শুধু দেওয়া আছে Na CO3, 10H2 নেই, তুমি ভয় ভয় পেয়ে গেলে নিশ্চয়ই এটা হবে না। কিন্তু অসুবিধা কিছু নেই, শুধু হচ্ছে জলটা না থাকলে ডিহাইড্রেট বলা হয়, আর জলটা থাকলে হাইড্রেট, একই সঙ্গে। নেক্সট দেখো, সমস্ত অ্যাসিডে কি থাকবে? হাইড্রোজেন থাকবেই। আচ্ছা, আচ্ছা, গোবর গ্যাসের প্রধান উপাদান কি হলো? মিথেন। ঠিক আছে। গোবর গ্যাস তৈরি করার এই চেম্বারে দেখানো হচ্ছে, ধরো এখানে গোবর গ্যাস থাকে, বিশেষ প্রক্রিয়ায় এখান থেকে গ্যাসটা উৎপন্ন হয়ে মানে গ্যাস চেম্বারে এসে জমা হয়, এখান থেকে হচ্ছে পাইপের মাধ্যমে জ্বালানি হিসাবে ইউজ করা হয়। ঠিক আছে? আমি ভাবছি এখানেও ভবিষ্যতে একটা মানে প্ল্যান্ট করতে হবে, মানে গোবর গ্যাসের প্ল্যান্ট করতে হবে। গোবর গ্যাস বলতে এখানে তো সবকিছু দিয়েই হবে। ঠিক আছে। মানে বজ্র পদার্থ থেকেই তো মিথেন উৎপন্ন হয়। গোবর গ্যাস বলতে কি? মিথেন, CH4। আচ্ছা, ওজোন গ্যাসের বর্ণ কি? নীল। ঠিক আছে। ওজোনের কালার, মহাকাশ থেকে পৃথিবীর ছবি তুললে এইরকম দেখা যায়, এইটা হচ্ছে ওজোন গ্যাসের কালারটা। আচ্ছা, কোন উপাদানের উপস্থিতির জন্য দইয়ের স্বাদ টক হয়? ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিডের হচ্ছে মলিকুলার ফর্মুলা বা কেমিক্যাল ফর্মুলা হচ্ছে C3H5H6O3। মনে রেখো। কি হচ্ছে? এইটা কি আসছে, এখন এসছে? তারপরে দেখো, কোন গ্যাসটিকে ওয়াটার গ্যাসের মধ্যে পাওয়া যায়? ওয়াটার গ্যাসের মধ্যে পাওয়া যায় কার্বন মনোক্সাইড। দেখো, কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেনকে বলা হয় ওয়াটার গ্যাস। ঠিক আছে। এই ওয়াটার গ্যাস কিসের ক্ষেত্রে ইউজ করা হয়? আয়রন প্রোডাকশনের ক্ষেত্রে ওয়াটার গ্যাস ইউজ করা হয়। আচ্ছা, অনাদ্র ক্যালসিয়াম অক্সাইডের দ্বারা অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করা হয়। ঠিক আছে। মানে ক্যালসিয়াম অক্সাইডের সংকেত কি? Ca। ও, এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। ঠিক আছে। এটা অনাদ্র বলতে এতে যদি জল না থাকে, ঠিক আছে, এই ক্যালসিয়াম অক্সাইড কি করবে? জল শোষণ করবে। এবং এর ফলে এই ধরো এই ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে তুমি যদি অ্যামোনিয়ার ফর্মুলা কি? NH3। অ্যামোনিয়ার সংকেত কি? NH3। এবার অ্যামোনিয়ার মধ্যে যদি জল থাকে, সেই জলটাকে সে কে শোষণ করে নেবে? ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড শোষণ করে নিলে কি হবে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে পরিণত হবে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সংকেত কি? Ca।
ও সরি ও এইচ হোল টু, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। নেক্সট দেখো, 1 ভাগ নাইট্রিক অ্যাসিডের সঙ্গে 3 ভাগ হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণকে বলা হয় অম্ল রিজিয়া। ঠিক আছে, অম্লরাস, আর ইংরেজিতে বলে অ্যাকোয়ারিজিয়া। ঠিক আছে, অম্লরাস বুঝতে পারছো, এই সোনা টোনা হচ্ছে মানে পিউরিফিকেশনের জন্য, পরিষ্কার করার জন্য এই মানে সোনাকে এর মধ্যে ডুবানো হয় অম্লরাজের মধ্যে। এটা কি, ধরো 1 ভাগ, মানে মানে কি, ধরো 1 লিটার নাইট্রিক অ্যাসিডের সঙ্গে কি NH3 হচ্ছে নাইট্রিক অ্যাসিড, তার সঙ্গে 3 লিটার হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশিয়ে যে তরলটা তৈরি হবে, সেটা যে সলিউশনটা তৈরি হবে তাকে বলা হয় অম্লরাজ। আচ্ছা, অক্সিজেনের কয়টি আইসোটোপ থাকে? অক্সিজেনের 3টি আইসোটোপ। এবার আইসোটোপ কাকে বলে? বোরিং লাগছে নাকি? দেখো, আমাদের প্রকৃতিতে 3 রকম আইসোটোপ আছে, মানে নেচারে 3 রকম আইসোটোপ আছে। আমরা যে অক্সিজেনটা আমরা বায়ুর সংস্পর্শে মানে গ্রহণ করি, সেটা সাধারণত এইটা। ঠিক আছে, অক্সিজেন অ্যাকচুয়ালি O216, মানে অক্সিজেনের একটা পরমাণু, দুটো পরমাণু মিলে একটা অণু গঠন হয়, অক্সিজেনের একটা অণুর সংকেত এটা। এবার দেখো, এই যে 16 বা 16, এটা কি, নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যার যোগফল। ঠিক আছে, প্রোটন সংখ্যা চেঞ্জ হয় না, অক্সিজেনের ক্ষেত্রে প্রোটন সংখ্যা 8টাই থাকে। এবার নিউট্রন সংখ্যা যদি হচ্ছে বেড়ে যায়, তাহলে কি হবে, 17 হবে। একটা নিউট্রন বাড়া মানে 8টা প্রোটন, 9টা নিউট্রন, 17। 8টা প্রোটন, 10টা নিউট্রন, 18। এইরকম অক্সিজেন হয়। বুঝা গেল? তাহলে কোন পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা, সরি, প্রোটন সংখ্যা 1, কিন্তু নিউট্রন সংখ্যা আলাদা হওয়ার জন্য ভর সংখ্যা আলাদা, এটাকে বলা হয় ভর সংখ্যা। ভালো করে মানে বোঝার চেষ্টা করো, অসুবিধা কিছু হবে না, জেনারেল সায়েন্সে ভালো স্কোর করতে হবে। এটাকে বলা হয় ভর সংখ্যা। ভর সংখ্যা যদি হচ্ছে আলাদা হয়, তাদের পরস্পরের আইসোটোপ বলা হয়। বোঝা গেল কি? আইসোটোপ কাদের বলা হয়? প্রোটন সংখ্যা 1, নিউট্রন সংখ্যা আলাদা হওয়ার জন্য একই মৌলর ভর সংখ্যা আলাদা, তাদের পরস্পরের আইসোটোপ বলে। তাহলে অক্সিজেনের আইসোটোপ যেমন 3টে, হাইড্রোজেনেরও 3টে, প্রোটিয়াম, ডয়টেরিয়াম, ট্রাইটেরিয়াম, কার্বনেরও 3টে আইসোটোপ আছে। ঠিক আছে, রেডিও কার্বন। ঠিক আছে, সেই সম্পর্কে পরে আলোচনা করব। আচ্ছা, কোন ধাতুকে কুইক সিলভার বলা হয়? পারদকে হচ্ছে বলা হয় কুইক সিলভার। ঠিক আছে, পারদকে তুমি হাত দিয়ে ধরতে পারবে না, হাত দিয়ে এদিক ওদিক থেকে পাকাল মাছের মতো ফুসফুস করে বেরিয়ে যাবে, স্লিপ করে। ঠিক আছে, কিন্তু পারদ যদি হচ্ছে মাটিতে কোথাও রাখো, ও একদম হচ্ছে একটা বলের মতো তৈরি হয়ে যাবে। আর পারদ কিন্তু বিষাক্ত। ঠিক আছে, পারদ যদি কেউ খেয়ে ফেলে নির্ঘাত মৃত্যু হবে। আর পারদের ইংরেজি হচ্ছে মার্কারি। ঠিক আছে, পারদের ওজন, ধরো 1 লিটার জলের ওজন 1 কেজি, সেক্ষেত্রে 1 লিটার পারদের ওজন হবে 13.6 কেজি, মানে 13.6 টাইমস হচ্ছে ডেন্সিটি বেশি জলের থেকে, ঘনত্ব বেশি, তার জন্য ওজনও বেশি। মনে রেখো, পারদ হচ্ছে লিকুইড মেটাল, মানে সাধারণ উষ্ণতায় তরল অবস্থায় পারদকে পাওয়া যায়। এই পারদের ব্যাপক ব্যবহার আছে। আমাদের দাঁতে যদি ক্যাভিটি হয়, সেই ফিলিং এর করার জন্য পারদ ইউজ করা হয়। এটাকে বলে অ্যামালগাম। পারদের সঙ্গে অন্য ধাতুর মিশ্রণকে বলা হয় অ্যামালগাম। আচ্ছা, কোন রাসায়নিক পদার্থটি পিঁপড়ের হুলে থাকে? ফর্মিক অ্যাসিড। ঠিক আছে, এরকম। ঠিক আছে, পিঁপড়ে অ্যান্ট। তারপরে তারপরে দেখো, ব্রেকিং পাউডার, সরি বেকিং পাউডার হবে অ্যাকচুয়ালি। বেকিং পাউডার আসলে কি, সোডিয়াম বাইকার্বনেট। ঠিক আছে, দেখো এই এইচটা যদি না থাকতো, সেটা কি হয়ে যেত বলো তো? এই এইচটা যদি না থাকতো, কি হতো? Na CO3, সেটা কি, কাপড় কাচার সোডা। আর একটা এইচ যুক্ত হয়ে এটা কি হয়েছে, মানে সোডিয়াম বাইকার্বনেট, এটাকে বলা হয় খাবার সোডা। দুটোই সোডা, ওটা কাপড় কাচার সোডা, এটা হচ্ছে খাবার সোডা। আর বেকিং পাউডার হচ্ছে ভীষণভাবে ইউজ করা হয় আমাদের রান্নার কাজে, বিশেষ করে পাউরুটি মানে ইন্ডাস্ট্রিতে প্রচুর পরিমাণ বেকিং পাউডার ইউজ করা হয়, রুটি টুটি। বুঝতে পারছো? তারপরে দেখো, প্রথম তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেছিলেন? হেনরি বেকেরেল ফার্স্ট হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি আবিষ্কার করেছিলেন।
পরের রেডিও অ্যাক্টিভিটি হচ্ছে মাদাম কুরি, পিয়ের কুরি। আর তাহলে তেজস্ক্রিয়তার এসআই একক কিন্তু বেকেরেল। মনে রাখো, তেজস্ক্রিয়তার এসআই একক বেকেরেল। আর সিজিএস একক হচ্ছে কুড়ি, CURI, কুড়ি। ঠিক আছে। নে- আচ্ছা, এই পর্যন্তই ছিল। তাহলে আমাদের এখানে 50টার মতো কোশ্চেন আলোচনা করো। অ্যাকচুয়ালি 50টা তো নয়, তো অনেক গুণ বেশি আলোচনা করা হয়েছে। সুতরাং আমাদের এইভাবে যদি হচ্ছে প্রিপারেশন নাও, খুব তাড়াতাড়ি তোমার কিন্তু জেনারেল সায়েন্সের মানে ইয়েটা তৈরি হবে, বেসটা তৈরি হবে। এবং এখান থেকে বিভিন্ন যত রকম চাকরির পরীক্ষা হয়, এখান থেকে এই সব প্রশ্নগুলোই আসে। এবং এই প্রশ্নগুলো আমি বিভিন্ন চাকরির পরীক্ষা থেকে কালেক্ট করেই এখানে তৈরি করে আলাদা জেনারেল সায়েন্সের পার্টটা আলাদা করে ফেলেছি, এবং এটা আমাদের বইয়েও আছে। ঠিক আছে। তো নিশ্চয়ই তোমাদের মানে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করো, এবং বন্ধুদেরও শেয়ার করে দিও। আর এই চ্যানেলটা নতুন করেছি, যে এখন সাবস্ক্রাইব যারা করোনি করে নিও। এই চ্যানেলে আমি লাইভ ক্লাসগুলো করব, কারণ আগেরটা হচ্ছে ও আর ওকে দিয়ে কাজ হবে না। এই চ্যানেলটা খুব তাড়াতাড়ি দাঁড় করিয়ে দিতে পারলে, 1-1.5 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেলে আমাকে আর কে পায়? হ্যাঁ, এক বছর 2-3 বছরের মধ্যে করে ফেলবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, একটা মিনিট। হ্যাঁ, সত্যি তারা বুঝবে যে তুই কেন গেলি না।